করছি চ্যানেল আই ক্রাউন সেভেন টক শো 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানে। যথারীতিভাবে আমি আসি উপস্থাপনায় সিনাইমের সাইদ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয়বস্তুটা হচ্ছে একটা ব্যতিক্রমী বিষয়বস্তু, সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, বিশেষ করে খাদ্য নিরাপত্তা, একটা জটিল বিষয় এবং অতি সোজা বিষয়। আমাদের দর্শকদের বোঝার জন্য, সাধারণ লোকদের বোঝার জন্য খাদ্য নিরাপত্তা জিনিসটা আসলে কি আমরা মিন করি। প্রাণী মাত্রই আসলে খাদ্যের প্রয়োজন আছে, আমরা মানুষ তো এটা তো আর ডেফিনেটলি। খাদ্য নিরাপত্তাটা যেটা আমরা খুব মোটা দাগে যদি সাধারণভাবে যদি বুঝতে চাই, যে আমার বেঁচে থাকার জন্য সারা বছরে যে ফুডের যে নিশ্চয়তা, খাদ্য প্রাপ্তির যে অ্যাক্সেসটা, খাদ্যে যে আমার অ্যাক্সেস এবং সারা বছরে যে আমি নিশ্চিতভাবে যে আমার যে প্রয়োজনটা সেটা নিশ্চিত করা, এটা আসলে এইটাই মোটা দাগে আসলে খাদ্য নিরাপত্তা। যে এখানে হয়তো অ্যাক্সেসিবিলিটির বিষয় আছে, অ্যাফোর্ডেবিলিটির বিষয় আছে, স্টেবিলিটির বিষয় আছে, সব মিলিয়ে আসলে এটা একটা চাহিদার সাথে প্রাপ্তির একটা সামঞ্জস্যতাটাই আসলে খাদ্য নিরাপত্তা মোটা দাগে বললে আর কি। আমরা দেখতে পাচ্ছি 2025 সাল গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস, এটা প্রকাশ করেছে আপনার জাতিসংঘের বিভিন্ন সংস্থা, 5টা সংস্থা সম্মিলিতভাবে। এবং সেখানে তারা দেখিয়েছে যে বাংলাদেশ এই ফুড ক্রাইসিস দিয়ে এখন যে জায়গাটা আছে, এখানে 4 নম্বরে আছে। কিন্তু অর্থাৎ আমাদের অবস্থানটা কিন্তু আমরা অতি ক্ষুধার মধ্যেও নাই, বেশি ক্ষুধার মধ্যেও নাই, আমরা আছি ঠিক মধ্যম। এই যে মধ্যম ক্ষুধাতে আছে, আমাদের যে প্রাপ্তিটা, অ্যাভেবিলিটি অফ ফুড যেটা বলা হয়, যেটা প্রাপ্তির ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কিছু কিছু আইটেম যেগুলো আমাদের দেশে উৎপাদন হয়, যেমন মাছের ক্ষেত্রে আমরা 1 নম্বরে আগে গেছি, সবজিতে আগে গেছি, পোলট্রিতে আগে আসি, পেঁয়াজে আমরা পিছিয়ে আসি, গমে পিছিয়ে আসি, চালে পিছিয়ে আসি, যেগুলি পিছিয়ে আছে আমদানি করতে হয়। তো সব কিছু মিলিয়ে প্রাপ্তিটা যে হলো, এই প্রাপ্তিটা সহজলভ্য করে ঠিক জনগণের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে কোন কোন বাধাগুলি আপনার কাছে মনে হচ্ছে যে আমাদের লক্ষ্য অর্জনে ব্যাহত করতেছে? খাদ্য প্রাপ্তির যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তাটা যে আপনার প্রোডাকশন সাফিসিয়েন্ট হলেই যে আপনি সবসময় সেটা নিশ্চিত করবে, সেটা কিন্তু বলা যাবে না। ডিস্ট্রিবিউশন একটা বড় বিষয়। আবার যেটা আমরা বলছি যে অ্যাফোর্ডেবিলিটির একটা বিষয় আছে। আমার প্রোডাকশন হতে হয়েছে, কিন্তু আমার অ্যাফোর্ড করার মতো ক্যাপাসিটি নেই। সো আমার ফুড অ্যাভেলেবল থাকলেও কিন্তু আমি অ্যাফোর্ড করতে না পারলে এটা কিন্তু আমার কোনো কাজে আসবে না। আবার আমার হয়তো অ্যাফোর্ড করার ক্যাপাসিটি আছে, আমার অ্যাক্সেস পাচ্ছি না, যেখানে যে পরিমাণ থাকার কথা সেটা হয়তো পাচ্ছি না। আবার ধরেন যেটা আমি পাচ্ছি সেটা কি পুষ্টিমান সমৃদ্ধ কিনা, সেগুলোর প্রশ্ন কিন্তু আসে। তো বাংলাদেশের তো চ্যালেঞ্জ এ বিষয়ে আছেই। বিশেষ করে আমরা যদি আমাদের ফুড বিহেভিয়ারের যে প্যাটার্ন যদি দেখি, এইখানে কিন্তু ডাইভার্সিটির খুব অভাব আছে। আমাদের ফুড প্যাটার্নটা অনেকটাই আমাদের রাইস সেন্ট্রিক, মানে আমরা চালের উপরে নির্ভরশীল। আমাদের খাদ্য নিরাপত্তাটা আমরা সবসময় এটাকে চালের সাথে সম্পর্কিত বা ধান উৎপাদনের সাথে আমরা সম্পর্কিত করি। তো এটা একটা বড় লিমিটেশন অনেক ক্ষেত্রেই, যেটা আপনি বলছিলেন যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রোডাকশন হয়তো আমরা সাফিসিয়েন্ট, কোথাও কোথাও হয়তো আমাদের ঘাটতি আছে। তো এইটার সমন্বয়টাও একটা চ্যালেঞ্জ আসলে, যেসব জায়গায় আমাদের ঘাটতি আছে সেই সব জায়গায় যদি আমরা আমাদের ফুড কনজাম্পশনের যে বিহেভিয়ার, ওইটাকে যদি আমরা একটু অ্যাড্রেস করতে পারি, মিনিমাইজ করতে পারি, তো হয়তো দেখা যাবে যে এই চ্যালেঞ্জগুলো হয়তো আমরা মোকাবেলা করতে পারব। এবং এরিয়া স্পেসিফিক যদি বলা যায় যে আমাদের সব এলাকার সব ফুডের প্রোডাকশনটা কিন্তু একরকম না। কোনো জায়গায় হয়তো মাছের উৎপাদন খুব বেশি হচ্ছে, কোনো জায়গায় হয়তো ধানের হচ্ছে, বাট এটার যে ডিস্ট্রিবিউশনটা হোমোজিনিয়াস করা, এই ক্ষেত্রে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ আছে। ডিস্ট্রিবিউশন কখনো হবে না, কারণ মানুষের প্রাপ্তি, মানুষের প্রয়োজনীয়তা যেটা আছে, অনেকে মনে করেন কিনতে পারে না, কিনতে পারছে না, তার কাছে টাকা নেই, ব্যক্তিগত পারতেছে না, গোষ্ঠীগত পারতেছে না, পর্যাপ্ত আছে, পর্যাপ্ত খাদ্য আছে। এখন খাদ্যের যে দামটা, মূল্যটা, এই মূল্যটা বেড়ে যাচ্ছে। এই মূল্যটা বেড়ে যাওয়ার পিছনে কারণ আছে, কারণ আপনি উৎপাদন করেছেন, সেটা সংরক্ষণের ব্যাপার ছিল, সেটা করতে পেরেছেন কিনা। আবার যে জমিতে যেটা করেছেন,
এই যে সার দিয়ে করছেন, সার জৈব সার হোক বা রাসায়নিক সার হোক, আমি জমি তো নষ্ট হয়ে গেছে এবং খাদ্য কিন্তু সেই পরিমাণ নিউট্রিশন যেটা বলি সেটা নাই। তা আমরা কি খাচ্ছি, আমরা কি খাচ্ছি মৌলিক প্রশ্ন বাংলাদেশে। কিন্তু আসলে আমরা কি খাচ্ছি? আমি খাদ্য পেলাম, সব পেলাম, পর্যাপ্ত খাদ্য আছে, আমার কাছে টাকাও আছে, আমার কিনতে অসুবিধা নেই, সরবরাহ আছে। প্রশ্ন হচ্ছে আমি কি কিনতেছি, কি খাচ্ছি, আমার স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর হচ্ছে এটা বা কতটুকু উপকারী হচ্ছে। না, এটা তো খুবই বড় একটা প্রশ্ন আমাদের, যে আমরা যে ফুডটা কনজিউম করি সেটা কি আমাদের স্বাস্থ্যের জন্য সেটা কি ঠিক আছে কিনা, এটার পুষ্টিমান যেটা সেটা কি আমরা ঠিক রাখতে পারছি কিনা। খাদ্যের ভেজাল তো আমাদের একটা বড় চ্যালেঞ্জ, সবসময় বড় চ্যালেঞ্জ। প্রত্যেকটা আইটেম আমরা দেখি যে কোনো না কোনোভাবে এটা হয়তো অ্যাডাল্টারেটেড হচ্ছে। আমরা যখন বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন মোবাইল কোর্টের যে প্রোগ্রামগুলো আমরা দেখছি, যে তখন দেখে তো আসলে নিজেরই ভয় পেয়ে যেতে হয় যে আসলে আমরা কী কনজিউম করতেছি। তা এটা হয়তো একটা দিক, অনেকগুলো আইটেমের দিক। কিন্তু আমাদের মেইন যে স্টেপল ফুড যেটা আছে, ধরেন রাইস, বা আমরা যদি বলি যে গম যেটা আমরা উৎপাদন করি, সেই ক্ষেত্রে ভেজালের একটা পর্যায়ে। আরেকটা হচ্ছে অন্যান্য যেসব আইটেম আমরা কনজিউম করি, যখন এটাকে প্রসেস করি, প্রসেস ফুড যেগুলো হয়, সেগুলার মান আমরা ঠিকমতো রাখতে পারছি কিনা। অ্যাফোর্ডেবিলিটির প্রশ্ন যেটা আসছে, যারা আমরা অ্যাফোর্ড করতে পারি তাদের কাছে কিন্তু এই প্রশ্নগুলো আসছে যে এটার কি মান ঠিক আছে কিনা, পুষ্টিমান ঠিক আছে কিনা। যে অ্যাফোর্ড করতে পারে না তার কাছে কিন্তু এই কোয়েশনটা এত ইম্পর্টেন্ট না। তার কাছে ফার্স্ট যেটা হয়েছে যে আমি ফুড আমার কাছে অ্যাভেলেবল হচ্ছে কিনা, এটা তার কাছে এক ধরনের কোয়েশন। আর যার অ্যাফোর্ডেবিলিটি আছে তার কাছে হয়তো তার পরের স্টেপগুলো আসছে, যে আমি যেটা কনজিউম করতেছি এটা আমার পুষ্টিমান সমৃদ্ধ কিনা। তো পুষ্টি নিয়ে তো অবশ্যই এখানে অনেক কথা বলার আছে। যেমন আমাদের বাচ্চাদের মধ্যে আমরা অপুষ্টি দেখি, অপুষ্টিতে ভুগতে দেখি, স্ট্যান্টিংয়ের সমস্যা আছে, খরবাগায় বাচ্চা হয়, যার বয়স অনুযায়ী যে গ্রোথ পাওয়ার কথা সেই গ্রোথ পায় না। তো এটা তো আসলে নিউট্রিশনের একটা বিষয়, এবং এই রেটটা যে খুব কম তাও বলা যাবে না। আমাদের বিডিএইচএসের যে সর্বশেষ 22-এর যে ইয়াতে আছে, এখানেও প্রায় খরবাগায় শিশুর আছে প্রায় 22%-এর মতো, বা এইরকম কাছাকাছি একটা ইয়ে। তো এটা তো অবশ্যই আমাদের ভাববার একটা বিষয় আছে, আমরা কী কনজিউম করতেছি, এটাকে আমরা মানসম্মত যে খাবারটা আমাদের খাওয়ার কথা সেটাকে আমরা পাচ্ছি কিনা। এই জায়গায় অবশ্যই আমাদের কাজ করার আরও অনেক সুযোগ আছে, এবং সেটা হয়তো করতে হবে। কাজ করার সুযোগ আছে, কাজ করার জন্য সুযোগ তো সৃষ্টি করা হয়েছে। যেমন মনে করেন আপনি কারণ বাজারে গেলেন, আপনি মাছ কিনবেন, আপনি বলেন তো এমন কোনো মাছ কি সেখানে আছে, বিখ্যাত মাছগুলো, যেটা কোনো না কোনোভাবে সেটাকে পলিউটেড করা না হয়েছে, রাসায়নিক শক্তি যেটা যেভাবে হোক করা হয়েছে। তো এই যে মাছগুলো কিনতে গেলে দুর্গন্ধ ছড়া যায়, কিন্তু বিশেষ করে কাসকি মাছ ধরা যায় না, এই যে কোরাল মাছ ধরা যায় না, চিংড়ি মাছ ধরা যায় না, বিভিন্ন একমাত্র চিতল মাছ আছে, সেই মাছগুলো কিন্তু যেভাবে তৈরি করা হচ্ছে এগুলো চাষ করা হচ্ছে, কিন্তু চাষের মাছ তো গণ্ডগোল আছে। তো আমরা যেখানে হাত দেব প্রত্যেকটা ফ্যাক্টরি একই জিনিস, কিন্তু আমরা জানি যে সরকার কিন্তু অনেক পয়সা খরচ করে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ করেছিল, টিম করেছিল, এবং যে বলে মোবাইল কোড করা হয়েছিল। এখন প্রত্যেকটা আইটেম আসে না, বিদেশ থেকে জিনিস আসতেছে সেটাও কিন্তু 2 নম্বর হয়ে আসতেছে। এই জিনিসগুলো যেগুলো নাকি প্রাপ্তি আছে, সহজলভ্যতা আছে, কিন্তু যেহেতু সেগুলি নিউট্রিশন প্রবলেম আছে, ভেজাল ছড়ায় গেছে, এইটার উত্তরণ তো জনগণ ঘটাবে না। জনগণ কী করতে পারে? জনগণের সামনে যা আসবে তাই খাবে সে। দায়িত্বটা কার? দায়িত্ব মূলত সরকারের। আর সরকার যদি ইন্সপেকশন ঠিক মতো না করে, দায়িত্ব যদি না নেয়, বিভিন্ন মার্কেট তারা যাচ্ছে, নাম কষতে যাচ্ছে, কিছু ফাইন করে চলে আসতেছে। আপনি চলে আসার পরে তো একই রয়ে গেল, একই রয়ে গেল। তো আমি দেখলাম সেদিন টেলিভিশন দেখাচ্ছিল কারণ বাজারে আপনার মোবাইল কোড গেছে, সেখানে র্যাব গেছে বোধহয়, সেখানে চাল, নকল চাল, বাসমতি চাল দেখেন বিক্রি হচ্ছে, নকল চাল বিক্রি হচ্ছে। একবার ধরছেন, সে বলতেছে সব দোকানে। আমরা সরকারের কাছে কী চাই? আমরা চাই নিরাপত্তা। খাদ্য নিরাপত্তাটা কে দিবে আমাদেরকে? দিবে তো সরকার, দিবে কৃষক, বিক্রেতা। সব জায়গায় তো আমের কথা আসে না। আমগুলো এখন কিছুটা কন্ট্রোল করছে, কিন্তু যে একসাথে সব আম আসে না। মূলত আমের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে। তো সর্বত্র যদি একই অবস্থা হয়, একটা জাতির স্বাস্থ্য যদি কোথায় গেছে বলেন? আমাদের স্বাস্থ্য খাদ্য নীতিতে শেষ হয়ে গেছে।
জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। এইগুলো বাস্তব অবস্থা যাই হোক, চিত্রটা কি বলেন? না, সেটা তো সমস্যা আছে, আমরা তো অস্বীকার করার ইয়ে নেই যে আমাদের, যেমন মাছের কথা বললেন, মাছে ভেজাল দেয়, মানে নানাভাবে এটাকে ভেজাল দেয়া হচ্ছে। তো একটা বিষয় হলো যেটা সরকারের তো অবশ্যই দায়িত্ব আছে, সরকার তো তার দায়িত্ব পালন করছেন। জনগণের দায়িত্ব নাই, জনগণ যা পাবে খাবে, এটাও ঠিক আছে, কিন্তু যিনি ব্যবসা করছেন উনি তো জনগণের পার্ট। প্রত্যেকটা ব্যবসায়ীরে আপনি তো প্রত্যেকে একজন 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 করে তো আসলে মনিটর করতে পারবেন না। আমাদের যে এখানে যে বিজনেস ইথিক্সের যে বিষয়টা আছে, এটা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে ঠিক ওইভাবে কাজ করে না। যেমন যিনি ভেজাল দিচ্ছেন, উনি তো মাছের ব্যবসা যিনি করতেছেন উনিই দিচ্ছেন, উনি হয়তো মাছে ভেজাল দিচ্ছেন, উনি ভাবতেছেন যে আমি হয়তো ফ্রেশ মাছটা রেখে দিব আমার জন্য, বাকিটা হয়তো মানুষের খাবো, কিন্তু উনি যখন দুধ কিনতে যাবেন আবার কিন্তু সেম সমস্যার মধ্যে উনিও পড়বেন। তো এই ইথিক্সের জায়গাটাতে কিন্তু আমাদের অনেক ঘাটতি আছে, আমাদের যে বিজনেস ইথিক্সের জায়গাটি। আমি কেন ভেজাল দিতে যাব? আমি ভেজাল না দিয়েও তো ব্যবসা করতে পারি পৃথিবীর। এটা আমার মনে হয় যে আমরা বা আমাদের আশেপাশের কিছু দেশেই মনে হয় যে এই সমস্যাটা অনেক বেশি। পৃথিবীর কোথাও মানে কেউ যদি দেখে যে একটা খাবার নষ্ট হয়ে গেছে, এটাকে মানুষকে খাওয়ানোর চেষ্টা কখনো করবে না। জি, এটা তাদের ইথিক্স। এটা যে আপনি একদম সবসময় ল এনফোর্স করে এনশিওর করতে পারবেন, এটা কিন্তু সবসময় সম্ভব হবে না। যদি যারা এই কমিউনিটিতে যারা আছেন, যারা এই ব্যবসাটি করেন, তারা যদি তাগিদ অনুভব না করেন যে না আমি এটা ভেজাল করব না, তাইলেই আপনি এখান থেকে হয়তো পুরাপুরি নিষ্কৃতি পাওয়ার একটা চিন্তা করতে পারেন। আদারওয়াইজ এটা তো অনেকটা এইরকম হয়ে যায় যে আমি, সরকার তাকে ধরছে, সে হয়তো এখানে কিছুটা বিরত হচ্ছে, আবার শুরু করছে। তো ধরেন এত একটা বিশাল কমিউনিটি বা পপুলেশনরে এই গভর্নমেন্ট আসলে প্রত্যেকটা মানুষকে নক করে বা প্রত্যেকটা ব্যবসায়ীকে নক করে এটা থামানো আসলে অনেক অনেক কঠিন, যদি সবাই মিলে একসাথে আমরা কাজ না করি। সবাই আমরা একসাথে কোনোদিন হব না, আগেই বলেছি আপনাকে। আমাদের তো একটা কর্তৃপক্ষ আছে, সরকার, এবং খাদ্য নিরাপত্তার জন্য অনেকগুলো এজেন্সি এখানে আছে কিন্তু। জি, এখন সেই এজেন্সিগুলো কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন জায়গায়, পত্রপত্রিকা দেখেন, বাস্তব জীবনে দেখেন, বিভিন্ন সময় তাদের সাথে সমঝোতা হয় ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা ঠিক আছে এথিক্যাল না, কিন্তু সরকার যারা আছেন তারা তো এথিক্যাল হওয়া উচিত। তারা তো জনগণের পয়সায় চলতেছে, জনগণ তাদের বেতন দিচ্ছে, তাদের দায়িত্ব পালন করতেছে, তাদের পদমর্যাদা দিয়েছে, গাড়ি দিয়েছে বা সবই দিছে। তারা যদি ওইখানে বসে এই ব্যবসায়ীদের সাথে একটা নেক্সাস সৃষ্টি করে, সেখানে নিরাপত্তাটা কোথায় যায়? না ইথিক্যালি এটা যে আমি ব্যবসায়ীদের তো বলছি যে এটা কোনো একটা কমিউনিটি ইথিক্যাল হয়ে গেল, আরেকজন থাকলো না, তো এটা তো ওয়ার্ক করবে না। ইথিক্যাল মিনস সবাইকে ইথিক্যাল হইতে হবে, একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে আমাদের একমত হইতে হবে যে না আমরা এই জায়গাগুলোতে আমরা কেউই কম্প্রোমাইজ করব না। যেমন ফুড, এটা একটা সবাইকেই কনজিউম করতে হয়। আপনি আপনার এফোর্ডেবিলিটি বেশি থাকুক বা কম থাকুক, আপনাকে কনজিউম করতে হচ্ছে, এবং এটা এই মার্কেট থেকেই আপনি কালেক্ট করতেছেন, কনজিউম করতেছেন। এটা সবারই, একদম ধনী গরিব নির্বিশেষে সবারই আসলে ফুডের মানে খাদ্যের প্রয়োজন আছে, এবং এটা লোকাল মার্কেট থেকে কেউ কিনে, কেউ হয়তো বেশি কিনে, কেউ এফোর্ডেবিলিটি বেশি হয়তো ভালো খাবার কিনে। তো এটা যদি পুরাটাই যদি ভেজাল হয়ে যায় বা একটা বড় অংশ যদি ভেজাল হয়ে যায়, তো কেউ তো আমরা মুক্ত থাকতে পারছি না। তো এখানে ইথিক্যাল যে বিষয়টা আসছে, এটা যে শুধু একটা ব্যবসায়িক কমিউনিটি খুব ইথিক্যালি খুব স্ট্যান্ডার্ড তারা মেনটেন করলো, আরেকটা পক্ষ করলো না, তাইলে তো এটা লাভ হবে না। কিছু কিছু মিনিমাম ইয়ার জায়গায় আমাদের কনসেনসাস আসলে থাকতে হবে। আমরা সব বিষয়ে একমত হইতে পারবো না, ট্রু, সবাই একসাথে হইতে পারবো না, এটা ট্রু, ঠিক আছে, কিন্তু কিছু কিছু বিষয় আছে আমার মনে হয় যে এটাতে জাতিগতভাবে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে না আমরা এই জায়গাটাতে আমরা সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যে অনেক কিছু নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে না কেন? আমি সরকারের পক্ষে বলছি। আপনি না, এগুলো তো আসলে প্র্যাকটিসেরও বিষয়, যে ওভারনাইট আপনি মানুষের কালচার বিহেভিয়ার আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, এটা আসলে কালচারের বিষয়। মানে দীর্ঘদিন একটা নেশন বা একটা কমিউনিটি, একটা সোসাইটি যখন এটা প্র্যাকটিস করে, তখন তার একটা কালচার ডেভেলপ করে তার হইব। যেমন আমি রাস্তায় ময়লা ফেলবো না, এটা যদি আপনি প্রতিদিন মানুষকে মানে বলেন, আজকে বলা শুরু করলেন, কালকে সকালেই কিন্তু এই বিহেভিয়ারটা মানুষের চেঞ্জ হবে না। এটা দীর্ঘদিন একটা প্র্যাকটিসের বিষয়। আপনি সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরের মানুষ কিন্তু হুট করে কোনো একটা জিনিস রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে না। আপনি যদি তাকে রিকোয়েস্টও করেন যে আপনি এটা ফেলেন, সে কিন্তু ফেলবে না, কারণ এটা তার কালচার, সে এইভাবেই অভ্যস্ত হয়েছে, এইভাবেই বড় হয়েছে, এইভাবেই তার নিজের ভিতরে এটা ধারণ করছে।
তো আমাদেরও ক্ষেত্রেও অনেকটা এরকম যে ভেজাল দেওয়া। আপনি ইউরোপের কোনো একটা দেশে যান, খাদ্যে ভেজাল দিবে এটা মনে হয় তারা স্বপ্নেও মনে চিন্তা করে না যে খাদ্যে ভেজাল দেওয়া যায় বা খাদ্যে ভেজাল দিতে হবে। এই যে স্বপ্নে চিন্তা করে না, আমি কিন্তু কর্তৃপক্ষ বলতে গভর্নমেন্ট সরকারের যারা নিয়োজিত চিন্তা স্বপ্নেও চিন্তা করে না। এই স্বপ্নে চিন্তা না করাটার উৎসটা কি? আমরা তো চিন্তা করি বাস্তবে, ওরা স্বপ্ন চিন্তা করে না। তাহলে এই যে পার্থক্যটা, এটা তো সরকারি ব্যাপার, এখানে জনগণের ব্যাপার নেই তো। না, সবারই সরকারও তো জনগণের বাইরে। সরকার কি? সরকার তো জনগণের। এখানে পার্থক্য এই জন্য সরকারের হয়তো কিছু পার্টিকুলার দায়িত্ব থাকে। আমি বলছি কর্তৃপক্ষ, যেমন ধরুন ফুড সেফটি অথরিটির কথা আপনি যদি বলেন, তার সেই ফুড সেফটি অথরিটি আমরা কখন তৈরি করেছি? 2013 সালে সম্ভবত তার যাত্রা শুরু করছে। 13 সালে যাত্রা, তার বয়স কত? 12 বছরও হয়নি। তো যে ক্যাপাসিটিতে সে কাজ শুরু করেছে প্রথম তার, আমি যদি বলি যে এত বৃহৎ একটা জনগোষ্ঠীর জন্য যে পরিমাণ তার ক্যাপাসিটি থাকার কথা, ওই পরিমাণ তো আমরা আসলে এখনও তৈরি করতে পারিনি। যেমন ফুড সেফটি অথরিটির ঢাকা কেন্দ্রিক তার অফিস আছে, একদম জেলা উপজেলা পর্যায়ে কিন্তু সে এখনও পৌঁছতে পারেনি। বিএসটিআই আছে খাদ্যের মান বা অন্যান্য জিনিসপত্রের মান নিয়ন্ত্রণের জন্য, তাদেরই কাভারেজ কতটুকু, তারাই কতটা পর্যন্ত মনিটর করতে পারছে। তো এই দুর্বলতা তো আছে আমাদের, যে এটা হয়তো ধীরে ধীরে সামনে এগুচ্ছে। ফুড সেফটি অথরিটি তাদের কার্যক্রম শুরু করার প্রতি দিনে তো তারা তাদের কাভারেজ এরিয়া বা তাদের যে আপনার চিন্তাগুলি গঠনও বলতেছেন আপনি, যে আমি উদাহরণ দিয়ে বলি। এখন আপনি আমি ফলের দোকানে গেলাম, সাজানো ফল দেখার মতো সৌন্দর্য, কিন্তু আমরা জানি 90% ফলে ভেজাল মেশানো, এবং এই ফলগুলো রোগীর জন্য ভালো না, সুস্থের জন্য ভালো না। এটা কিন্তু প্রকাশ্যে বিক্রি হচ্ছে, এখানে জনগণের করার কিছু নেই। জনগণ কিন্তু কিনবেই যার প্রয়োজনশীল। এই যে সরকার না ক্যাটাগরির উপরে কাজটা হচ্ছে, এটাকে আপনি কোন এথিক্সে নিয়ে যাবেন? না, যেহেতু আপনি হয়তো যেটা বলতে চাচ্ছেন যে এনফোর্সমেন্টে আমরা কতটুকু যাচ্ছি, এনফোর্সমেন্ট আমরা ঠিকমতো করতে পারছি না। একবার যে করছি না তাও না, সেটা বললাম। যে ধরেন এত বিশাল একটা জনগোষ্ঠী, যেমন ঢাকা শহরে যদি আপনি ফলের দোকান, হাজার হাজার ফলের দোকান আছে, তো আপনি এনফোর্স করতেছেন কি? আপনি হয়তো মোবাইল কোড পাঠাচ্ছেন, বা ফুড সেফটি অথরিটি হয়তো তারা তাদের এটা এনফোর্স করার চেষ্টা করছে। তো এটা কতটা সম্ভব? শুধু আমরা তো ধরেন মোবাইল কোড করার সবসময় একটা থাকে যে আমরা একটা ইনস্ট্যান্স হইলে অন্যরা যাতে এটা থেকে শিখে বা সতর্ক হয়। কিন্তু আনফর্চুনেটলি এখানে আমরা খুব ভালো পাই না। হয়তো যেখানে আমরা মোবাইল কোড করি, এই দোকানটাই হয়তো দেখা গেলো কিছুদিন পর আবার সে করছে। তো আপনি দুই দিক থেকেই আসলে সমানভাবে এটার রেসপন্সিবিলিটি আছে। আরেকটা হলো যে একটা ফল দেখেই কিন্তু লিগালি আমি ডিক্লেয়ার করে ফেলতে পারি না যে এটার মধ্যে ভেজাল আছে, অ্যাজ লং এজ আমি এটা সায়েন্টিফিক্যালি প্রুভ করতে না পারছি। তো এইগুলোর তো কিছু ঘাটতি আছে আমাদের। যেমন আমের কথা আপনি বলছেন, একসময় ফরমালিন নিয়ে খুব কথাবার্তা হচ্ছে। তো এখন দেখা যাচ্ছে ন্যাচারালি আপনার যে অর্গানিক যে জিনিসগুলো আছে তার ভিতরে কিছু ফরমালিন ডেভেলপ করে, যেমন আম পাকলে তার ভিতরে ন্যাচারালি কিছু ফরমালিন ডেভেলপ করে, ন্যাচারালি হয় এটা। তো অনেক সময় আমরা এগুলা কি বলা যাবে যে প্রচারটা বা মানুষের কাছে যেভাবে আমরা সংবাদটা পৌঁছাই, এটা হয়তো যথাযথভাবে বা আমরা ঠিকভাবে হয়তো পৌঁছাতে পারি না, বা মানুষ রিসিভ করার সময় হয়তো ঠিক এইভাবে নিতে পারে না। এখন তো একটু ভালো হচ্ছে যে আমরা কিন্তু ডিক্লেয়ার করে দিচ্ছি যে কোন জাতের আমটা কখন বাজারে আসবে। কিন্তু তারপরেও দেখা যায় যে ধরেন আপনি বললেন যে ল্যাংড়া আমটা এই সময় আসবে, অন্য আরেকটা আম হয়তো এই সময়টা, কিন্তু তার আগেই দেখা যায় যে বাজারে আসলে অ্যাভেলেবল হয়ে যায় অনেক সময়। এটা একটা দিক থাকে। তো মানুষ আগের চেয়ে অনেক সচেতন আমের বিষয়ে, যেমন জানে যে জুন মাসের কত তারিখে যে কোন জাতের আমটা ফার্স্ট বাজারে আসবে। তো সেই অনুযায়ী মানুষের সচেতনতা কিন্তু অনেক আগের চেয়ে অনেক বেড়েছে। আবার অনেক কিছু আছে ইম্পোর্ট হয়ে আসে, ফ্রুটস বিভিন্ন দেশ থেকে আসে, সেগুলোর মান নিয়ন্ত্রণ করাও আমাদের একটা চ্যালেঞ্জ। সেই সব ক্ষেত্রে আমরা আসলে সবসময় যে মনিটরিংয়ের মধ্যে রাখা যায় সেটা আমি বলবো না। ধরেন ভোজ্য তেল, এমন কোনো পরিবার নেই যে ব্যবহার না করে, এটা মাছ পাক করা মানে করতে হবে। এই ভোজ্য তেলের ম্যাক্সিমাম কিন্তু 22 লক্ষ টন, তার মধ্যে ধরেন 17 লক্ষ টনই কিন্তু আপনাকে আমদানি করতে হচ্ছে। হ্যাঁ, আপনার ইন্সপেকশনটা আমদানির ক্ষেত্রে হবে, সেটা অন্য কথা, দেশের ভিতরে তো হচ্ছে। দেখা গেছে এই তেলের কারণেই কিন্তু মানুষের অসংখ্য রোগে ভুগতেছে। আমাদের প্রশ্ন হলো, আপনি আইন প্রয়োগ করার কথা না, কিন্তু আপনি যে একটা অথরিটি এখানে আসছেন, এই জানানটা
যদি সত্যিকার অর্থে মার্কেটে চলে যায়, একটা অথরিটি এখানে আসে, অ্যাকশন সে নিবে। মেসেজ যাচ্ছে না, কিন্তু মেসেজ যাচ্ছে, একটা অথরিটি আসে, ট্যাকেল করা যাবে। এই যে অবস্থাটা সামাজিক অবক্ষয় নিঃসন্দেহে সার্বিক প্রেক্ষাপট কিন্তু এটা। এই জায়গাটাকে আপনি কীভাবে একেবারে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন? না, অবশ্যই এখানে তো ধরেন যে কোনো একটা পারসেপশন তো একদিনে তৈরি হয় না। ধরেন যেটা আপনি বলছেন যে অথরিটি আছে সেটা ম্যানেজেবল, এই পারসেপশনটা যদি মানুষের ভিতরে তৈরি হয়, এটা একদিনে তৈরি হয় নাই। হয়তো আমাদের দুর্বলতা আছে, আবার এটাও তো আছে যে হ্যাঁ একটা অথরিটি আছে, আমি এটার জন্য কিছুটা নিয়ন্ত্রিতও তো থাকছে। তেলের ক্ষেত্রে যেটা বললেন, যেমন অনেক বিষয় আছে আমরা আসলে এটা এখনও কনসিডারেশন, যেমন ট্রান্সফারের একটা ইস্যু আছে। খুব সম্প্রতি ট্রান্সফারের বিষয়ে গভর্নমেন্ট করেছে, এবং অনেকগুলা অর্গানাইজেশন, বিশেষ করে পাবলিক হেলথ নিয়ে যারা কাজ করে, তারা এই তেলের বিষয়টা এটা সামনে নিয়ে আসছেন, ট্রান্সফারটা আসলে কত % থাকা উচিত। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মনে হয় 0.2% বা সামথিং লাইক দ্যাট, যে ফুডের মধ্যে ট্রান্সফারটা এই পরিমাণ অ্যালাউয়েবল লিমিটটা এটা। কিন্তু আমাদের দেশে এই ট্রান্সফারটার আসলে কোনো আগে লিগ্যাল কোনো বাইন্ডিংস ছিল না, যে এবং আমাদের ফুডের মধ্যে ট্রান্সফারের মাত্রাটা কিন্তু অনেক বেশি ছিল। বিশেষ করে ওই যে বনস্পতি ব্যবহার করে আমাদের বেকারি আইটেম যেগুলো, এগুলার সেলফ লাইফটা একটু বাড়ানোর জন্য তারা এগুলো ব্যবহার করে। তো আগে হয়তো এরকম রেগুলেশন ছিল না, কেউ ওইটা চিন্তাও করে নাই। দেখা গেছে ট্রান্সফারের পরিমাণ অনেক বেশি, যেমন বিস্কিটের মধ্যে বা মধ্যে সেলফ লাইফটা যাতে বাড়ানো যায়, এটা দিলে নাকি সেলফ লাইফটা বাড়ে, অনেক সময় অনেক দিন থাকে, নষ্ট হয় না। তো সেই জন্য তারা ব্যবহার করতো। তো এখন যখন এটা নিয়ে শুরু হয়েছে, তেল যারা ইম্পোর্ট করেন বা প্রসেস করেন, তাদেরকে যখন এটা বলা হয়েছে, তখন তারাও তো যেহেতু আগে এটার প্র্যাকটিস ছিল না, তারা ব্যবসা করেন, তখন তারা এটার জন্য সময় চাইলেন যে আমাদেরকে তো এই ট্রানজিশনের জন্য একটা সময় দিতে হবে, আমরা আমাদের ফ্যাক্টরিগুলোকে ওই অনুযায়ী করতে, আমাদের মেশিনপত্র চেঞ্জ করতে হবে, ট্রান্সফারটা যাতে আমরা কন্ট্রোল করতে পারি, সেই জন্য আমাদের টেকনোলজির ব্যবহার করতে হবে। তো আমাদের তো সময় দরকার। হয়তো এই ফেজটা এখন চলছে, কিছুদিন পরে হয়তো আমরা একসময় দেখবো যে বোতলজাত মধ্যে ট্রান্সফার এরিয়াটা হয়তো একটা লিমিট, আমরা যে লিমিটটা সরকার করে দিচ্ছেন সেটার ভিতরে হয়তো থাকবে। কিন্তু এক্ষেত্রে ধরেন আমাদের বড় আরেকটা চ্যালেঞ্জ, আমরা খোলা তেল ব্যবহার করি। আমার দেশের মানুষের অভ্যস্ততা এবং অ্যাফোর্ডেবিলিটি চিন্তা করলে এই খোলা তেলটা আপনি বন্ধ করতে পারছেন না। মানুষ খোলা তেল কিনে, বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, খোলা তেল কিনে। কিন্তু হয়তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখা যাবে যে খোলা তেলের কিনে সব কিছুই মানে প্যাকেটজাত, মুরগজাত, তখন আপনি এটা কন্ট্রোল করাটা অনেক সোজা। তো এই চ্যালেঞ্জ এবং বাস্তবতা আমাদের আছে। আপনাকে ধন্যবাদ যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি আমাদেরকে অনেকগুলো বিষয় আলোকপাত করলেন, এবং ভবিষ্যৎ আশা আমন্ত্রণ জানিয়ে আপনার কাছে বিদায় নিচ্ছি। দর্শক, আমাদের আলোচনা এখানেই শেষ। আমরা মূলত জানতে পারলাম যে খাদ্য নিরাপত্তা কী এবং কীভাবে এটা ব্যাহত হচ্ছে, এবং এক্ষেত্রে সমাজ, রাষ্ট্র এবং সরকার বিশেষত কার কত ভূমিকা আছে। কিন্তু যত ভূমিকাই থাক, আমরা প্রচণ্ড বিশ্বাস করি সরকার যেহেতু নিয়ন্ত্রক সংস্থা, ওখানে যদি সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করার মতো মানসিকতা সৃষ্টি হয়, ওখানে যদি বোঝাপড়ার অবকাশ না থাকে, নিঃসন্দেহে ফলাফল আসবেই। যে ফলটা আমরা এখন পাচ্ছি, 1 গুণ 3 গুণ 5 গুণ ফল পাবো আমরা ভবিষ্যতে ওই নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে সত্যিকার অর্থে মোটিভেট করার জন্য, এবং জনগণকে তার পাশাপাশি তাদের মোটিভেশন করার জন্য। শুধু ক্রেতার দোষ দেওয়া লাভ নেই, ক্রেতা বিপদে পড়ে কিনে, বিক্রেতা হলো সব, আর বিক্রেতাকে যারা নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে মহাসব। আমরা চাই এই মহাসবগুলো ঠিকঠাক করে একটা সুন্দর খাদ্য নিরাপত্তা ভিত্তিক বাংলাদেশ। ধন্যবাদ।